মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, হাসিনা সরকারের পতনের পর কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। ঠিক 5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, হাসিনা সরকারের পতনের পর কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে। আসিফ মাহমুদের বই থেকে তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে। একটা ছোট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয়। মানবজমিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আবেদুল মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন। সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাছির ভাই ছিলাম। তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেই এবং বিএনপিকে সেই সরকারে অংশগ্রহণের আহ্বান জানাই। আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকারে 50% রাজনৈতিক দলের এবং 50% সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে। তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না। আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম। তিনি সরাসরি বললেন, এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। তারেক রহমান প্রস্তাব দিলেন, একজন প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। তাকে বললাম, আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই। বিএনপি সরকারে এলে সরকার স্বয়ংসম্পূর্ণ হয়। তারেক রহমান 7 জনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেই বেশি আগ্রহী ছিলেন। তারেক রহমানকে আমরা জানালাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয়। পরে এহসান মাহমুদ আর আরিফুল ইসলাম আবিদকে কিছুটা ক্ষুব্ধ স্বরে বললাম, আমাদের পরামর্শ না নিয়ে তারা কেন এমন একটা বৈঠকের আয়োজন করলেন। আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম, তারা জাতীয় সরকারে আসবে না। বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা 1-11 বা -2-র দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হলো। জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল। 6 আগস্ট মাহফুজ ভাই জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন। বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায়। এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হয়নি। 5 আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা হয়। চ্যানেল 24 কার্যালয় থেকেই আমি তাকে ফোন করি। ফ্রান্সের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচারের জন্য সেটির অপারেশন কক্ষে তাকে নিয়ে যাওয়ার কথা। লাউড স্পিকারে আমি আর নাহিদ ভাই তার সঙ্গে কথা বলি। সেদিনই নাহিদ ইসলামের সঙ্গে তার প্রথম কথা হলো। অধ্যাপক ইউনূসকে বললাম, স্যার, সরকারের তো পতন হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, সিদ্ধান্ত নিতে হবে। তাকে আমরা জাতীয় সরকারের ধারণার কথাটাই বললাম। অধ্যাপক ইউনূস বললেন তিনি ইতিবাচক, তবে অনেকগুলো ব্যাপার আলোচনা করতে হবে। সবাইকে জানালাম অধ্যাপক ইউনূস ইতিবাচক। 5 আগস্ট রাতে চ্যানেল 24-এর কার্যালয় থেকে বের হয়ে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম। কার্জন হল এলাকায় একজন শিক্ষকের সহায়তায় আমরা একটা বিভাগের কনফারেন্স কক্ষে বসি। সেখানে বসে ফেসবুকে পোস্ট করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই। রাতে বিভিন্ন জায়গায় ডাকাতির খবরও পাওয়া যাচ্ছিল। এসব ব্যাপারে সবাইকে সতর্ক এবং রাজপথে থাকার জন্য আহ্বান জানানো হয়। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সবাই যাতে রাজপথে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকা এসেছে তারা যাতে ঢাকাতেই থাকে, আমরা সেই আহ্বানও জানাচ্ছিলাম। রাত 11টা-12টার দিকে অধ্যাপক আসিফ নজরুল কার্জন হলের ওই কনফারেন্স কক্ষে আসেন।
রাতেই আমরা অধ্যাপক ইউনূসের সঙ্গে আবার যোগাযোগ করলাম। তার সঙ্গে লাউড স্পিকারে নাহিদ ভাই আর আমার ঘণ্টাখানেক কথা হলো। অধ্যাপক ইউনূসকে বললাম, স্যার, দেশের যে পরিস্থিতি তাতে দ্রুত ঘোষণা করা দরকার দেশের পরবর্তী প্রধান উপদেষ্টা কে হচ্ছেন। অধ্যাপক ইউনূস এ ব্যাপারে সতর্ক ছিলেন যে ১/১১ মতো সেনা সমর্থিত সরকার হলে তিনি দায়িত্ব নেবেন না। সরকার তার মতো করেই চলতে হবে, অন্য কেউ সরকার চালালে তিনি থাকবেন না। অধ্যাপক ইউনূসকে জানালাম, এটা আমাদেরও মত, সেনা সমর্থিত সরকার হলে আমরাও মানব না। অধ্যাপক ইউনূস ব্যাপারটা নিয়ে আগেই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিতে বললেন। নাহিদ ভাই তাকে বললেন, হস্তক্ষেপ না করার কথা বললে আমাদেরই দুর্বলতা প্রকাশ পাবে। এর চেয়ে অভ্যুত্থানের প্রতি মানুষের একাত্মতা আর মাঠের শক্তি দিয়েই আমরা তাদের ক্ষমতা থেকে দূরে থাকার বিষয়টা বোঝাতে পারবো। দীর্ঘ আলোচনার পর অধ্যাপক ইউনূস সম্মত হলেন। রাত ৩টায় আমি, নাহিদ ভাই ও বাকের ফেসবুকে একটা ভিডিওতে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সম্মত হওয়ার কথা ঘোষণা করি। আমরা বললাম, ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। রাষ্ট্রপতি সংসদ ভাঙার ঠিক আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয়। তিনি বললেন, সেনাপ্রধান আমাদের সঙ্গে কথা বলতে চান। কিছুক্ষণ পরে সেনাপ্রধানের সঙ্গে কথা হয়। তিনি খুব আক্ষেপ করে বললেন, আমরা ৭০ থেকে ৮০,০০০ ফোর্স ডিপ্লয়েড, কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, সরকার নেই। আপনারা আসুন, আপনাদের সঙ্গে বসি, শুনি আপনারা কি বলতে চান। সেনাপ্রধান আমাদের ক্যান্টনমেন্টে ডাকলেন। আমরা বললাম, ক্যান্টনমেন্টে যাব না, হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের সঙ্গে কোনো খোলা জায়গায় বসতে পারি। সেনাপ্রধান বললেন, খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে, কখন কি ঘটে বলা যায় না। তিনি বললেন, বঙ্গভবন একটা জায়গা হতে পারে, আপনারা আসুন, আমরা একটা গাড়ি পাঠাই। ৬ আগস্ট সন্ধ্যায় আমরা ১৫ জনের মতো বঙ্গভবনে গেলাম। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। তিনি বললেন, শিক্ষার্থীরা এত ত্যাগ করতে পারলে আমারও কিছু দায়িত্ব আছে। কথা ছিল বঙ্গভবনের রাষ্ট্রপতি এবং ৩ বাহিনীর প্রধানের সঙ্গে আমরা বসব। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে আলোচনার জন্য আমাদের বঙ্গভবনে যেতে হয়েছিল। বঙ্গভবনে যাওয়ার আগে আমরা ১১ জনের একটা উপদেষ্টা পরিষদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করি। ঠিক ৫ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন, যেই মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের প্রিয় বাস্তুভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না, সেই বেগম জিয়া যখন জানতে পারে তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন, পট পরিবর্তন, শেখ হাসিনার এই পতন, স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা, শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ, তার ক্ষোভ, তার দুঃখ, মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা। আমি বিস্ময়াভিভূত হলাম। তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো। তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন। একটা হলো আমার মরহুম বাবা শাইখুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন। তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে গিয়ে বলেন, দেশের জনগণকে গিয়ে বলেন, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদ তো আমাদের, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের। মানুষকে শুধু একটা কথা বলেন, যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। দর্শক, এই বৈঠকটা একটু স্পেশাল, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার শানে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, তিনি ডক্টর ইউনূস এভাবে বলেছেন। নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন, যে কোনো তদন্তের পক্ষে তিনি না, এরকমই বোঝাতে চেয়েছেন।
অথচ আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি। এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, এটা স্পষ্ট হয়েছে। এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল, তখন প্রধান উপদেষ্টার অগোচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত, এটাই ছিল পাবলিক পারসেপশন। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট। তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, সমালোচনা উঠেছিল, তো এই জন্যে এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এগুলো তাৎপর্যপূর্ণ। কার সামনে কিভাবে বসতে হবে, কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে, কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে, আর কে দুই হাঁটুর উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে, এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে, ডিপ্লোমেসিতে আছে। সেই হিসেবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত। আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান। এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে, সেনাপ্রধানের উপর জনগণ যদি তাকে নেতিবাচক ভাবে দেখে, তাহলে তার সব অর্জন ব্যর্থ। সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায়, সে ট্যাঙ্ক থামিয়ে দেয়, তাহলে তার হ্যাডম শেষ। এই জন্য পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা, এর উপর বড় কোনো প্রেশার নেই। আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন। এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে, যে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে সেই কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে, কোথায় কি তারা করেছিল, কোথায় সেনাবাহিনীর ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে, কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল, এগুলো যেহেতু উঠে এসেছে, সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল। তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে, দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে, সামনে অনেক কাগজপত্র। আর প্রফেসর ইউনূসের বসার স্টাইল দেখেন, খুব ভাবে বসছেন, মানে এটা ঠিক আছে। ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসের আন্ডারে চাকরি করেন, অতএব প্রফেসর ইউনূস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান্ড গ্রহীতার স্টাইলে বসছেন সেনাপ্রধান। এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাবিলাস থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধি বা অন্য কোনো এদিক ওদিক চিন্তা ভাবনা থেকে থাকতো, জাতিসংঘ মহাসচিব সফরের পর, পাবলিক পারসেপশনের পর, পিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা হলেও সঠিক লাইনে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে উল্টোপাল্টা লাইনে বসলে, এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয়, তাহলে জনগণ সমালোচনা করবে। তো এটা একটা ভালো দিক। আর প্রফেসর ইউনূস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছেন, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সামনে অনেক ফাইল আছে, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানেও ডক্টর ইউনূস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনূসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের কমিটমেন্ট আছে। এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে, সারা পৃথিবী প্রফেসর ইউনূসের পাশে আছে। একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনূসের, আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি, টাকা পয়সা যা লাগে আমরা দিব। এবং সেনাবাহিনী এখন সমর্থনের কথা বলছে। অতএব সামনে আবার চীন সফর, সব মিলিয়ে ভারত এদিকে ধরা খাচ্ছে, সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনূস আরো মজবুত হচ্ছেন, তার অবস্থান টেকসই হচ্ছে। এর মানে সংস্কার হবে, সেনাবাহিনী কোঅপারেট করবে। এই জন্য আমরা বলবো, আমরা সেনাবাহিনীর মৃদু সমালোচনা করেছি, আবার সেনাবাহিনীর পক্ষে আমরা কথা বলবো, কারণ জনগণের কথা বলার অধিকার রয়েছে এবং জনগণের জন্যই সেনাবাহিনী। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি।
ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।